এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। বলেই ফোন কেটে মীরাকে পাজরা কোলে নিয়ে কক্ষে এলো। ওড়না খুলে তার নিকটে থাকা মেডিসিনের গলার ক্ষতে আলতোভাবে লাগাতে লাগলো। ভাবতে লাগলো সেদিনের কথা, গায়ে হলুদের সময় নিহাল মাহিরাকে যে নেকলেস দিয়েছিল, যেটির মধ্যে জিতানকে দিয়ে এক প্রকার বিষ প্রয়োগ করেছে, যেটার মাধ্যমে মাহিরা অসুস্থ হয়ে পড়বে এবং বিয়ে হবার সম্ভাবনা হবে না। কিন্তু তেমনটি হয়নি। সেই নেকলেসটি মাহিরার বদলে মীরার গলায় পরে একবার দেখেছিল, যার দরুন বিষের প্রভাব ক্ষত ধীরে ধীরে গাঢ় রূপ ধারণ করেছে। এই বিষের প্রতিষেধক ছিল নিয়াজের কাছে, যাতে দ্রুতই মাহিরাকে নিজ দায়িত্বে সুস্থ করতে পারে। তার পরিকল্পনা বিফলে গেল। অবশ্য বিনা কারণেই জিতানের জীবন এখন ঝুঁকিপূর্ণ। সে মোটেও রাজি ছিল না এই কাজে জড়াতে। নিয়াজ তাকে হুমকি স্বরূপ নির্দেশ দিয়েছিল, যেটা সে অমান্য করতে পারেনি। মিনিট কয়েক বাদে মীরার জ্ঞান ফিরল। সোফায় নিয়াজকে বসা দেখে কয়েক সেকেন্ড লাগলো ভাবতে। হঠাৎ ওড়নাবিহীন শুয়ে দেখে কুকড়িয়ে উঠে বসল। গলার সাথে কিছু একটা অনুভব করে বুঝতে পারলো কিছু একটা দেওয়া হয়েছে। নিয়াজ না তাকিয়েই ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ রেখেই গভীর গলায় শুধায়, ক্ষতে মেডিসিন পাশে রাখা, প্রতিদিন দেবে সেটি, মিট যেন না হয়। বলে স্থান ছাড়ল সে। মীরা ঘুরে তাকালো মেডিসিনের দিকে, পরপরই বড় নিঃশ্বাস ফেলল। সে জানে তার কিছু হওয়া মানে তারও মৃত্যু নিশ্চিত। হঠাৎ দুবাই যাবার সিদ্ধান্তের ফলে মাহিরাও মিলি চিন্তিত হয়ে পড়ে। তাদের মাথায় উদয় হয় কেবল মা ও মীরাকে নিয়ে সকল চিন্তা ভাবনা। তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করার উপায়ও নেই তাদের দুজনার। নিহাল কোট গায়ে জড়াচ্ছিল। এরই মাঝে মাহিরা ইনি বিনে নরম স্বরে বলল, আম্মুকে সঙ্গে নিতে চাই। নিহাল নিজের কাজে মনোযোগী থেকে জবাব দিল, তিনি যেতে চাইলে সমস্যা নেই, তবে পাসপোর্ট ভিসার জন্য কদিন লেট হবে। আমাকে ইমিডিয়েটলি যেতে হবে দুবাই। আপনি আগে কেন বলেননি? আমি থেকে যেতে চাই আম্মুর কাছে। সরল স্বরে বললেও মাহিরা স্বর কিঞ্চিত ভারী শোনায়। নিহাল প্রত্যয় কুঞ্চিত গম্ভীর গলায় বলল, আমরা যাচ্ছি আজ এবং 10টা ফ্লাইটে, নো মোর ওয়ার্ডস। বলেই সোফায় বসলো, পায়ের উপর পা তুলে। মাহিরা নৈশব্দে নিঃশ্বাস নিল। পাথরের ন্যায় ভার হয়ে রয়েছে তার বুক, কষ্টে জর্জরিত। যাওয়াটা খুব জরুরি। মিলির তীক্ষ্ণ প্রশ্ন শুনে ওমর চোখ তুলে তাকালো, গাম্ভীর্য সুরে শোধায়, হ্যাঁ, আমাদের প্রধান বাড়ি দুবাই। বাংলাদেশে কেন এসেছেন? নিয়াজের অসৎ কর্মকাণ্ড ধ্বংস করতে। তাহলে এত দ্রুত ফিরে যাচ্ছেন কেন? প্রয়োজন আছে তাই। সে তো যাবে না। কাল কান টানলে মাথা আপনা আপনি চলে আসবে মাহিরা। বলে স্মিত হাসলো সে। কপালে কিঞ্চিত ফাঁস দেখা গেল মিলির। তবে সে ওমরের কথার মিনিং বুঝতে পেরেছে। মাহিরাকে দুবাই নিয়ে যাবার ফলে সেও দুবাই যাবে এবং এখানের অসৎ কাজ সমূহ বন্ধ থাকবে। খুব সুন্দর ছক এঁকেছেন তারা। বিকেলের দিকে এই বাড়িতে আসে সকলে। মহিমা বেগম যখন জানতে পারে নিহালের মূল বাড়ি দুবাই, সে অবাক হয়। ওমর তাকে সব বুঝিয়ে বলেন। তার কষ্ট হচ্ছে মেয়েরা চলে যাবার কথা শুনে। এদিকে তার কষ্ট হচ্ছে মেয়ে চলে যাবার কথা শুনে। এদিকে নিয়াজের রাগ বিক্ষিপ্তভাবে ওঠানামা করছে। নিহালের নতুন প্ল্যানে সে অবগত নয়। দ্রুত আপু তুমি যেও না। বেগে ছুটে মাহিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফুপিয়ে বলল মীরা। নির্বাক হয়ে মীরার চোখ মুছে দিল। ঠোঁটে আলতো হাসির রেখা ফুটিয়ে বলে, আমার হাতে কিছুই নেই। হয়তো কেন নেই আপু? তাদের সঙ্গে আমাদের দেখা না হলেই ভালো হতো। বা কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডান। তোর পরিস্থিতি আমার চেয়েও ভয়ঙ্কর। তোর হাতে নিয়াজের প্রায়োরিটি 30% রয়েছে। বাকি 70% নিজের আয়ত্তে নেবার চেষ্টা করবি। একজন প্রকৃত নারী পারে না এমন কোনো কাজ নেই। আই হোপ তুই বুঝতে পেরেছিস। মীরা হ্যাঁ সূচক মাথা দোলায়।
আম্মুকে দেখে রাখিস, নিজের যত্ন নিস। তুমিও ভালো থাকো আপু, নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করো। আল্লাহ ভরসা। আর একটা কথা আপু, জিতান ভাইয়াকে খুন করেছেন উনি। দৃষ্টি নত রেখে বলল মীরা। মাহিরা শান্তভাবে হতবিহ্বল হয়ে বিছানায় বসল। মীরা পাশে বসে নিজের ক্ষত দেখিয়ে সব জানালো। কেন জিতানকে মারা হয়েছে সম্পূর্ণ ঘটনা উল্লেখ করে, যেগুলো নিয়াজ তাকে বলেছিল। মাহিরা নেত্রকোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুখ দুঃখের প্রিয় বন্ধু ছিল জিতান। সকালে জীবন দিতে হলো, জানলে বন্ধুত্ব বহু আগেই ছিন্ন করত। এতে হয়তো জীবন বেঁচে যেত। নিয়াজ মাহিরার সাথে কথা বলতে চায়, কিন্তু নিহালের সম্মুখে থাকাকালে কথা বলা হয়ে ওঠে না। আগের বন্ধুত্বের খাতিরে হলেও একবার কথা বলতে চাইছে। দেখতে দেখতে ফ্লাইটের সময় ঘনিয়ে এলো। সবার থেকে বিদায় নিয়ে 9:30 এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। নিয়াজ ইচ্ছার বিরুদ্ধে যে নিজেকে আটকে রাখতে পারছে না। বাড়িতে ফিরে রুম লক করে বিক্ষিপ্ত ক্ষোভে মদ্যপানে ব্যস্ত হয়ে পড়ে। তার বিরতিহীন পান করা কিছুতেই আটকানো সম্ভব নয়। মীরা কয়েকবার বাইরে থেকে নিয়াজকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার রাগ ক্ষোভের কাছে হার মেনে ফিরে যেতে হয়েছে শেষে। নিজেকে অন্য কক্ষে বদ্ধ করে কান্নায় ভেঙে পড়ে। নিয়াজের মধ্যে হিংস্রতা বিদ্যমান, তবে তার নিজের মনের কোঠরে কোথাও না কোথাও তার অস্তিত্ব এখনো দৃশ্যমান। ভালোবাসার মানুষকে কি এত সহজে মন থেকে মুছে ফেলা সম্ভব? হাঁটুতে আদল গুজে অশ্রু বিসর্জন দিচ্ছে। একইভাবে মাহিরাও কাঁদছে। মা বোনকে ফেলে যেতে মন চাইছে না। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নিহাল এতে অবগত নয়। দুবাই পৌঁছতেই সকাল হয়। আলো ফুটে চারিদিকে। এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার সময়কালীন মাহিরা গাড়িতেই ঘুমিয়ে যায়। সাদা রঙের আলিশান বাড়িটির সামনে গাড়িতে থামতেই গার্ড এসে দরজা খুলে দেয়। নিহাল ঘুমন্ত মাহিরাকে পাজরা খুলে তুলে ভেতরে প্রবেশ করে। অন্য গাড়ি থেকে মিলি ও ওমর নামে আরেকটি গাড়ি থেকে কাচের তৈরি বক্সে কোবরাকে নিয়ে আসে একজন গার্ড। বাইরের তুলনায় ভেতরটা আরো জাঁকজমকপূর্ণ। মিলি বাড়িটা দেখে বিস্ময় নিয়ে তাকায়। সাদা ও মেরুন রঙে সজ্জিত পুরো হলরুম। রাজকীয় একটা ভাব বোঝাই যাচ্ছে বাড়িটি দেখে। নিহাল সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মনে মনে আওড়ালো, এ বাড়িতে তোমার প্রথম পদচারণ। জানি না নিজেকে কতটুকু মানিয়ে নেবে। আমি তোমায় সর্বত্র ভালোবাসার চাদরে আঁকড়ে রাখবো। কখনো কোনো কিছুর কমতি অনুভব হতে দিব না মাহিরা। মিলিকে নিয়ে ওমর তার কামরাতে প্রবেশ করল। সার্ভেন্টরা এসে লাগেজগুলো রেখে গেল। পরপর মিলি ওমরের উদ্দেশ্যে প্রশ্ন রাখল, এবারে নিহাল ভাইয়ার। ওমর এক পলক তাকিয়ে নজর সরিয়ে কোট খুলতে খুলতে বলল, আমার নিজেরও। নিহাল ভাইয়া এ বাড়ির অর্ধেক % আমার নামে করে দিয়েছি, যাতে কখনো এই বাড়ি আমার না এটা অনুভব না হয়। শুধু বাড়ি নয়, তার সব বিজনেসের অর্ধ মালিক আমি। সো সে কাইন্ড প্রকৃতির একজন মানুষ, শুধু তোমরাই তাকে চিনলে না। ভারী স্বরে বলতে বলতে তাওয়াল নিয়ে চলে এলো ওয়াশরুমে। বিছানায় মিলি বিছানায় বসল। ভারী স্বরে বলতে বলতে তাওয়াল নিয়ে চলে এলো ওয়াশরুমে। মিলি বিছানায় বসলো। ওমরের কথা তার কাছে কেমন ধোঁয়াশা সৃষ্টি করেছে। মাফিয়ারা কি আদৌ ভালো মানুষ হয় বা হতে পারে? মাইরা যখন ঘুম ভাঙে নিজেকে অচেনা কামরায় দেখে বুঝতে পারে সে এখন কোথায় রয়েছে। এত বড় কামরা যেন কুতকুত খেলার একটা গোটা মাঠ। মাহিরা নিহালকে দেখতে পেল না। উঠে খোলা বারান্দায় আসলো। কিঞ্চিত অবাক হলো ছাদের ন্যায় বড় বারান্দা দেখে। এক পাশে ছাদ, আর সেখানে সোফা সহ সেন্টার টেবিল রাখা। ছাদের এক কিনারায় এসে দাঁড়ালো। সেখান থেকে সামনের বিল্ডিংগুলো মোটামুটি নজরে আসছে। কোথায় তার দেশ, কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে সে। মন চাইলেই ছুটে যাবার কোনো উপায় নেই মা বোনের কাছে। বেবি বুক ভার হয়ে আসে তার। মেয়ের শূন্যতা জড়িয়ে রেখে ঘুম হয়নি রাতে ঠিক মতো। ফজরের নামাজ আদায় করে নাস্তা বানানোর প্রস্তুতি নিলেন মহিমা। সে তার সহ মীরা ও নিয়াজের জন্য নাস্তা বানাতে লাগলো। যাবার পূর্বে নিহাল লোক দিয়ে সব প্রকার বাজার করে দিয়েছে ফ্রিজে। সব প্রকার সবজি, ফল থেকে শুরু করে মাছ, গোস ভরপুর। নাস্তা বানিয়ে মেয়ের বাড়িতে এলো। কাল রাতে মীরার ঘুম হয়নি ঠিক মতন। কান্নার ফলে চোখ ফুলে রয়েছে, তবে সেটা মাকে বুঝতে দেয়নি। নিয়াজ এখনো ঘুমাচ্ছে। সারাত ড্রিঙ্ক করে শেষে রাতেই ঘুমিয়েছে।
এই জন্য আর তাকে ডাকে না মীরা। মায়ের সঙ্গে নাস্তা করে তাকে নিয়ে বিদায় দেয়। নিয়াজের কক্ষে এসে দেখে এলোমেলো এখনো সে ঘুমাচ্ছে। সাবধানতা অবলম্বন করে পুরো কক্ষ সুন্দর করে পরিষ্কার করে তারপর বিছানার নিচ থেকে মেডিসিন বের করে তার গলার ক্ষতে লাগায়। ততক্ষণে নিয়াজের ঘুম ভেঙে উঠে পুরো কক্ষে নজর বুলিয়ে মীরার পানে চেয়ে ঘুমন্ত চোখে মুখে ওয়াশরুমে এলো। একেবারে গোসল সেরে বাথরুম পরে বের হয়। মীরা নাস্তা নিয়ে ততক্ষণে ফিরে এসেছে। পাশে রেখে বিছানায় বসলো। নিয়াজ শার্ট পরিধানে সময় বাথরুম খুলতে মীরার নজর পড়ে নিয়াজের পিঠে লম্বা একটি ক্ষতটি মেরুদণ্ডের হাড়ের মাঝখানে। মীরা ছুটে এসে মলম বের করে নিয়ে পিঠে লাগাতে নিলে নিয়াজ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মীরা দৃষ্টি নিচু করে জানালো, মেরুদণ্ডে ক্ষত ছিল, এজন্য মলম লাগাচ্ছিলাম। ক্ষতের কথা নিয়াজের মনে নেই। সে গোসলের সময় জ্বালাপড় অনুভব করেছিল, তবে এতটা গুরুত্ব দেয়নি। কাল রাতে ভাঙা বোতলের উপর পিঠ রেখে শুয়েছিল, সে সময় হয়তো ক্ষতের সৃষ্টি হয়েছে। নিয়াজ মীরার হাত ছেড়ে দেয়। মীরা আলতোভাবে মলম লাগিয়ে দিয়েছে। আয়নায় মীরার প্রতিবিম্ব দেখছে নিয়াজ। মীরার চেহারায় কিছুটা মাহিরার মতো, হয়তো বোন বলেই সামথিং মিল রয়েছে। আগে এতটাও খেয়াল করে দেখা হয়নি। মীরা মলম লাগিয়ে সরে এসে জানালো, নাস্তা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। নিয়াজ দ্রুত নাস্তা খেয়ে নিল, তারপর বিনা বাক্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। সারাদিনও খবর নিল না নিয়াজ। সারাদিনও খবর ছিল না নিয়াজের। মীরা বাড়িতেই একা একা মায়ের কাছে যেতে চেয়েও যায়নি নিয়াজের পারমিশন ব্যতীত। রান্না সেরে বসেছিল, দুপুরেও আসেনি নিয়াজ, এজন্য মীরারও খাওয়া হয়নি। তুমি নিশ্চয়ই জানো নিহাল কেন দুবাই গিয়েছে, শুধুমাত্র তোমার জন্য। এখন তোমায় আমি দুবাই যেতে দিব না। তেজান রাগান্বিত সুরে জানালো। নিয়াজ চোখে মুখে ক্ষোভ নিয়ে গভীর গলায় শুধায়, পারমিশন চাইনি, আগামী সপ্তাহে যাব, এটাই ফাইনাল। তুই আমার কথা কেন শুনিস না? বিন্দু মাত্র মূল্যায়ন করিস না আমায়। তুমি করেছিলে আমায় মূল্যায়ন, আমার পছন্দের মানুষটিকে মেরে ফেলেছ। মনে পড়ে সেই স্মৃতি? আমার সেই ভুলটিকে তুই এখনো মনে রেখেছিস, ভুলে কেন যাচ্ছিস না? পছন্দ করতাম আমি তাকে, মমের অভাব সে আমায় বুঝতে দেয়নি। আমি নিষেধ করা সত্ত্বেও আমি মনে করতে চাই না সেই অতীত। আমাকে আমার মতো ছেড়ে দাও। কখনো যদি আমার প্রতি ভালোবাসা দেখাতে চাও, আগে আমার ভালোবাসার মানুষদের মূল্য দিতে শেখো। বলে উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বের হবার পূর্বে নাসিমকে বলল, আমি একা দুবাই যাচ্ছি না, সঙ্গে তোমরাও যাচ্ছ। আমার কথা যেন নড়চড় না হয়, তাকে জানিয়ে দাও। জায়গা ছাড়লো নিয়াজ। বাইকে চড়ে সোজা বাড়িতে এলো। নাসিম তেজানের কাছে এলো, বিক্ষিপ্ত ক্ষোভ নিয়ে রাখছাল। নিয়াজ ঠিক হবার নয়, যা করার এবার আমি নিজে করব। ছোট বস আপনাকেও দুবাই যেতে বলেছে। টিকিট বুক করো। নিয়াজ ভেতরে এসে গাড়ির চাবি বিছানায় ছুঁড়ে মারল। মীরা নিয়াজের মধ্যে ঈর্ষ রাগ দেখে মাহিরা বেরিয়ে এলো। ফিরে যখন এলো, হাতে ছিল কোল্ড কফির মগ। নিয়াজের নিকট তুলে ধরে বলা, কোল্ড কফি। নিয়াজের রাগ যেন এবার আসমান ছুঁই ছুঁই। ধাক্কা দিয়ে ফেলে দিল মগটি। ভয় মীরা পিছিয়ে এলো। নিয়াজ উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় জানালো, প্রয়োজন নেই তোর এক্সট্রা কেয়ার। কে বলেছে কফি বানাতে? আমি শুধু তোর বোনকে ভালোবাসি, মাথায় ক্যাপচার করে রাখ সেটি। সম্পূর্ণ কথা বলে হনহনিয়ে পাশের রুমে এসে দরজায় সজোরে লাগিয়ে দিল। মীরা অসহায় নয়নে তাকে ভাঙা টুকরোগুলো কুড়াচ্ছে। তার এখন আর কান্না আসে না, চোখের পানি শুকিয়ে এসেছে প্রায়। সর্বত্র কাজ পুড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে এগোতে বদ্ধ দরজার প্রাণে দৃষ্টি নিবদ্ধ রাখলো। নিয়াজকে সে যতটা না ভয় পায়, এর চেয়ে বেশি তাকে ভালোবাসে। তার নৃশংসতা দেখেও বিন্দু মাত্র ভালোবাসা কমেনি, আগের স্থানে রয়েছে তার সম্মান। ছোট মেয়ের দুবাই যাবার কথা শুনে মহিমা বেগম কেঁদেই ফেললেন। তার আর আপনজন বলতে কেউ থাকবে না বাংলাদেশে। মাকে সান্ত্বনা দিতে দিতে মীরার নিজেরও বুক ভার হয়ে আসছে। সেটি প্রকাশ্যে না এনে মাকে কাছে টেনে মাহিরাকে ভিডিও কল দেয়। 3 মা মেয়ের মধ্যে বেশ সুন্দরভাবে কথোপকথন হয়। এদিকে 3টা বেজে গেছে। নিয়াজ রুম থেকে বেরিয়ে দেখে মীরা নেই। দরজায় বাইরের গার্ডদের মাধ্যমে জানতে পারে মায়ের কাছে গিয়েছে। ডাইনিং টেবিলের ওপর খাবার সার্ভ করা দেখে নিয়াজ খেতে বসল।
তার পছন্দের খাবার তৈরি করেছে। যখন একত্রে সময় কাটাতো তখন তারা নিয়াজের সব বিষয়ে জেনেছে। ছোট্ট মেয়েটা এত চমৎকার রান্নার হাত দেখে কিঞ্চিত অবাক হয় নিয়াজ। বলতে গেলে দুবোন বেশ পারদর্শী সব কাজের ক্ষেত্রে। হঠাৎ মীরার প্রশংসার কথা ভেবে চোখ মুখ কুচকে এলো। বিষয়টি এড়িয়ে গেল সে। রাতে নিহাল ওমরের এক পার্টির ইনভিটেশন কার্ড আসে। নিহাল যাবার জন্য ওমরকে তৈরি হতে বলে। 10টার দিকে বের হয় তারা। মাহিরা মিলে একত্রে হল রুমে বসে কথা বলছিল। আরো কাছে এসে বস। মাহি, তোর সাথে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না, ভয় হয় যদি সিসি ক্যামেরায় তারা শুনে ফেলে। মিলি কথাটা আস্তে ধীরে বলল মাহিরাকে। আচ্ছা, খারাপ মানুষকে ভালো কথা আনা যায়? মাহিরার প্রশ্ন শুনে মিলি ঝুঁকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে নিহাল ভাইয়া এতটা খারাপ না। হঠাৎ কেন এটা করলি? কিঞ্চিত ভ্রুকুটি করে জানতে চাইল মিলি। পুরো বাড়ির পানে এক পলক তাকিয়ে বলল, মিলি এবারের পুরো মালিক নিহাল ভাইয়া হবার সত্ত্বেও অর্ধেক ভাগ উমরের নামে লিখে দিয়েছে নিহাল ভাইয়া। কেবল বাড়ি নয়, সব বিজনেসের অর্ধেক তার নামে করা হয়েছে। কেন? ওমর ভাইয়া তো তার আপন ভাই নয়। আপন ভাইয়ের চেয়ে কমও ভাবে না সে। নয়তো লিখে দেওয়া এতটা সহজ নয়। বলতে গেলে নিহাল ভাইয়া দয়ালু। পাষাণ। মিলি আর কিছু বলো না। দৃষ্টি সরিয়ে নিয়ে বড় প্রশ্বাস নিল। সুখ দুঃখ ভয় নিয়ে কথা বলছে দুই বান্ধবী। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে 12টা বেজে 10 মিনিট। বাইরে থেকে গাড়ির আওয়াজ ভেসে এলো। মিনিট কয়েক পর নিহালকে ধরে ভেতরে নিয়ে এলো। বোঝা যাচ্ছে ড্রিঙ্ক বেশি করার ফলে দিক বেদিক শূন্য। ধীরে ধীরে ওপরে এনে বিছানায় শুয়ে দিল। মাহিরা, ভাইয়ার কোট জুতা খুলে দিও। তুমি না চাইলে সার্ভেন্টদের জানিও। বলা শেষ ত্যাগ করলো স্থান। মাহিরা দরজা লাগিয়ে দিল। নিহালের নিকটে দাঁড়িয়ে আপাত মস্তক মাপল। মাস্ক পরা, তবে এত ড্রিঙ্ক কিভাবে করলো? মাহিরার মাথায় প্রশ্ন। পায়ের নিকটে বসে প্রথমে জুতা খুলে দেয়, এরপর কোট টাইও খুলে মাস্ক খুলে সরে আসার সময় নিহাল মাহিরার কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। আচমকা ঘটনা আকস্মিক। সে কাছে শুয়ে মাহিরার ঘাড়ে মুখ লুকাল। প্রথম ছোঁয়ায় বদনখানি কেঁপে উঠে হাত মুঠোবন্দি করে নিল ত্রোতা। ঘাড় থেকে মুখ তুলে তাকালো নিহাল। নেশাগ্রস্ত চাহনি। মাহিরার উষ্ঠদয়ের স্বাদ গ্রহণের তীব্র ইচ্ছা তার বক্ষে। তার দু অধরের কিনারায় বসে মধুসূদা পান করতে চায়। উষ্ঠ এগিয়ে নিতে মাহিরা মুখ ঘুরিয়ে নিল। অ্যালকোহলের তীব্র গন্ধের ফলে মুখ ঘুরিয়ে নিয়েছে সে। নিহালের চোখে মুখে রাগে লাল হয়ে গেল। দ্রুত সরে মাহিরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে শুয়ে পড়ল। নেত্রকোনা ভিজে উঠেছে মাহিরার। তার দোষ কোথায়? অপবিত্র হয়ে তাকে স্পর্শ করা থেকে বাধা দেয়া কি দোষ? এইটাই কি অপরাধ যার ফলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে? টুপটাপ চোখের জল মেঝেতে পড়েছে। ঘুম ভাঙার পর মাহিরা নিজেকে বিছানায় দেখল। নিহাল টেবিলের উপর থেকে ফোন নিয়ে তখনই বেরিয়ে গেল রুম থেকে। উঠে বিছানা থেকে নামার পূর্বে পুনরাবৃত্তি মনে উঠে কাল রাতের ঘটনা। নয়ন দুটি বন্ধ করে বড় নিঃশ্বাস নিল। আগের দিনগুলোর মতন ফ্লোরিশই ছিল। হয়তোবা মধ্যরাতে উঠেছিল তাকে, নয়তো সকালে, তার ঠিক জানা নেই। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে মিলি সোফায় বসে আছে। মাহিরা এগিয়ে এসে বসল। মিলি বলল, নাস্তা করতে চল, আমি তোর জন্য ওয়েট করেছি এতক্ষণ। মাহিরা বিনা বাক্যে ডাইনিং টেবিলে বসলো। মিলিও এলো। নাস্তা করার এক পর্যায়ে একজন গার্ড এসে মাহিরাকে বড় একটা গোলাপের বুকে দিল। ম্যাম, এটি আপনার জন্য বস পাঠিয়েছে, প্লিজ টেক ইট। মাহিরা কিঞ্চিত কপাল ভাঁজ করে সেকেন্ড কয়েক বুফের দিকে তাকিয়ে হাতে নিল। লোকটি থ্যাঙ্কস ম্যাম বলে জায়গা ছাড়ল। মাহিরা বুফেটির পানে ভ্রু বাঁকিয়ে তাকানোর এক সময় একটি ছোট্ট চিরকুট নজর এলো। সেটির ভাঁজ করে ছোট্ট করে লেখা দেখল, সরি অ্যাবাউট লাস্ট নাইট মাই কুইন। মাহিরা মনে মনে তাচ্ছিল্য হাসি প্রকাশ করল। জুতা মেরে গরুদান। মনে মনে বাক্যগুলো আউড়িয়ে মৃদু হাসল। মিলি বিস্ময় নিয়ে জানতে চাইল, তুই হাসছিস মানে তুই খুশি হয়েছিস? মাহিরা মুখের হাসিটুকু দমিয়ে কাল রাতের ঘটনা জানালো। মিলি এবার বিরক্তি ভঙ্গিতে বলেই ফেলল, ব্যাপারটি জুতো মেরে গরুদানের পুনরূপ।
বলতে বলতে দু বান্ধবী হেসে ফেলে। মাহিরা ভীষণ হাসে, কেননা তার মনোভাব মিলি প্রকাশে এনেছে। করিডোরে দাঁড়িয়ে ওমর দুই বান্ধবীকে প্রাণবন্তভাবে হাসতে দেখে দৃশ্যটি ভিডিও ধারণ করে নিহালের হোয়াটসঅ্যাপে সেন্ড করল। নিহাল সেটি দ্রুতই সিন করল। এতদিন বাদে মাহিরা ও মিলির ঠোঁটে হাসি দেখে তাদের আদলেও খুশির ঝলক দেখা গেল। আপনা আপনি হাসি ফুটল মুখে তাদের। সেভাবে একা রেখে সরে এলো ওমর। একটা জিনিস অবাক করে, তারা আমাদের সাথে জবরদস্তি করেনি। কাল নেশার ঝোঁকে ছিল, এজন্য মেবি দুর্ব্যবহার করেছে। এই একটি দিক থেকে তারা ডিসেন্ট, চাহিদা তারা অন্য স্থান থেকে পূরণ করবে। মাহিরার কথাটি বলে খাবার তুলল মুখে। মিলি বিশ্বাসী গলায় বলল, কাল ওমর কথা বলছিল একজন লোকের সাথে, এক মেয়ের অসুস্থতার কথা জিজ্ঞেস করেছে। আমি কৌতূহলবশত জানতে চাইলাম মেয়েটিকে। ওমর জানালো, এক বড় ঘরের মেয়ে কাল রাতে নিহাল ভাইয়ের কাছাকাছি যাবার চেষ্টা করেছিল। এটা বুঝতে পেরে মেয়েটার এক হাত মুচড়িয়ে ভেঙে ফেলে। ওমরই তাকে হসপিটালে ভর্তি করিয়ে বিষয়টি সামলে ভাইয়াকে বাড়িতে নিয়ে এসছে। মাহিরা ইচ্ছো ভয় পেয়ে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল মিলির পানে, যেন সে আগ্রহ নিয়ে আরো জানতে চেয়েছে। মিলি আরো বলল, সে বলল এখন অব্দি কোনো মেয়ে নিহাল ভাইয়াকে স্পর্শ করতে পারেনি। যে মেয়ে কাছাকাছি যাবার চেষ্টা করেছে সে তার ক্ষতি করেছে। মাহিরা দৃষ্টি নত করে রাখলো। যার নেই কোনো মেয়ের প্রতি ঝোঁক, তার প্রতি আছে অগাধ অতল স্পর্শ, নেশার ছোঁয়া। কথাগুলো ভেবেই শৈল অন্যরকম অনুভূতি অনুভব করে। মিলি গাঢ় গলায় ফের শুধায়, ওমরের বিষয় তেমন। বড় ভাইয়ের ডিসেন্টনেস দেখে তার ধারে কাছেও কেউ ঘেঁষতে পারে না। মাহিরা সরস গলায় বলল, তবে তারা এত ভয়ঙ্কর কেন, এত নির্দয় কেন? যে পথে রয়েছে এই পথ বহু কঠিন। এ পথে লড়াই করে বেঁচে থাকতে হয়। তাদের ভয়াবহতার মাঝেই জীবন টিকে আছে। আমি এসব চাই না, সৎ পথে চলব, অতি সামান্যভাবে জীবন অতিবাহিত করবে, এটাই আমার শেষ চাওয়া। মিলি, হয়তো এমন কিছু আছে তাদের বিষয়ে আমরা যা জানি না বা আড়ালে রয়েছে। জানি না, বিড়বিড় করে বলে ফুলের বুফেটি পাশের চেয়ারে রাখলো। মিলি কিছু বলল না, তবে তার যতটুকু সম্ভব বুঝিয়েছে মাহিরাকে, কারণ সে নিজেও নিজেকে এভাবে সান্ত্বনা দিয়েছে। কি বা করবে? এছাড়া যে আর কোনো উপায় নেই তাদের জীবনের অন্তিম এখানেই। বাংলাদেশে এখন রাত। নিয়াজ ড্রিঙ্ক করে ল্যাপটপে কিছু মেয়েদের ছবি ঘাটাঘাটি করছে। মীরা আর চোখে তা দেখে বিছানায় শুতে এলো। নিয়াজ ঠান্ডা পানি ফ্রিজ থেকে নিয়ে এসে জায়গায় বসল। মীরা উল্টো দিকে মুখ করে স্বাভাবিক গলায় শুধায়, আপনি চাইলেই অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতে পারেন ফিজিক্যালি, আমার বাধা নেই। এতে হয়তো ক্ষণিকের জন্য সুখ পাবেন, ততটুকুই আপনার জীবনে সুখময় থাকবে। কথাটা বলার শেষে মীরার নেত্রকোনা বেয়ে জল গড়িয়ে পড়ছিল। নিয়াজ মীরার পিঠের পানে প্রিয় কুচকে তাকিয়ে আছে। ছোট্ট মেয়েটা তার সুখের চিন্তা ভাবনা রাখে, এটা ভেবে স্তম্ভিত নিয়াজ রাজবাড়ি গলায় জানালো, যেখানে ভালোবাসা নেই সেখানে শারীরিক সম্পর্ক ম্যাটার করে না। শারীরিক তৃপ্তি ভালোবাসার একটি পার্ট। এটি আমি তার সাথে করব যাকে আমি ভালোবাসি। ছোট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে মীরা। নিয়াজের ভালোবাসা তার বোন, বাকিটুকু বুঝতে তার বেগ পেতে হয় না। নৈশব্দে কান্না দম বন্ধের সমতুল্য। নিঃশ্বাস আটকে নিতে কষ্ট হচ্ছে তার। চোখ মুছে দ্রুত বেলকনিতে এসে চেয়ারে বসলো। হাউমাউ করে কাঁদতে না পারলেও শান্তভাবে অশ্রুটুকু বিসর্জন দিতে সক্ষম। নিয়াজ মীরাকে এতটা গুরুত্ব দেয় না, সে নিজের মতোই কাজ করছে। মেয়েদের একটা লিস্ট বের করে নাসিমের ইমেইলে পাঠালো। এগুলো সেই সব মেয়েদের লিস্ট যাদের তারা আগামীতে কিডন্যাপ করবে। বাকি কাজগুলো করতে করতে রাত 3টে বেজে যায়। মীরা এখনো বেলকুনি থেকে ফিরেনি। দেখে সে নিজেই মীরার নিকটে পৌঁছালো। আবছা আলোয় বুঝতে পারে মীরা ঘুমে কাঁদা। নিয়াজ কম্বল গায়ে জড়িয়ে দেবে ভাবলেও পরক্ষণে কোলে তুলে নিল। রুমে এসে বিছানায় শুয়ে আদরের পানি চোখ পড়ে, চোখ ফুলা, হালকা পানি চিকচিক করছে নেত্রকোনায়। মীরা কেঁদেছে। বুঝতে পেরে নিয়াজের হৃদয়ে কোথাও অস্থিরতা অনুভব হচ্ছে। তার জন্য এই মেয়েটার আজ এই অবস্থা। তেমন একটা গুরুত্ব দিল না। গলার ক্ষত একবার দেখে নিল, যথেষ্ট সেরেছে। লাইট অফ করে পাশের কক্ষে এসে শুয়ে পড়ল।
মাঝরাতে নিয়াজের বুকের উপর ভারী কিছু অনুভব করল। হাতড়িয়ে বুকের উপর নরম মাংস বিশিষ্ট শরীর অনুভব করে ফোন হাতে লাইট অন করে দেখে মীরা তার বুকের উপর জড়সড়ে ঘুমিয়ে আছে। ক্ষোভ নিয়ে নামানোর চেষ্টা করলে মীরা সরছে না। তখনই মীরা ঘুমজড়িত কণ্ঠে বলল, আমার ভীষণ ভয় করছে। নিয়াজ থেমে গেল। মিনিট কয়েক ঘুমন্ত মুখশ্রীর পানে চেয়ে থেকে মীরার মধ্যে মাহিরাকে খুঁজে পায় কেঞ্চেল। লাইট অফ করে পাশেই শুয়ে বক্ষে মিশিয়ে জাপটে ধরে ঘুমালো। অজানা এক প্রশান্তিতে তার চোখ বুঝে এলো, তলিয়ে গেল নিদ্রায়। নাজিম নিয়াজ যে মেয়েদের লিস্টগুলো দিয়েছে তাদের তোলার ব্যবস্থা করো। তেজান কঠোর গলায় নাসিমকে আদেশ দিল। উদ্বিগ্ন বস, সে মেয়েগুলো দুবাইয়ের, বাংলাদেশি না। হোয়াট, ওয়াই? স্বরে প্রশ্ন করল। সেটা ছোট বস ভালো জানে। কি চলছে তোমার মনে নিয়াজ? আমার জানতে হবে। বিড়বিড় করে কপট কণ্ঠে বলল, ফের ভারী গলায় শুধায়, মেয়ে কোথায়? আপনার রুমে রয়েছে অচেতন অবস্থায়। তেজান উঠে দাঁড়ায়। আদিম খেলায় মগ্ন হতে এগিয়ে গেল তার রুমে। মাহিরা দুপুরে আহার সেরে নামাজ আদায় করে নেয়। ততক্ষণে নিহাল পৌঁছেছে বাড়িতে। এক পলক নিহালকে দেখে মাহিরা নজর সরিয়ে নিল। রুম থেকে বের হবার পূর্বে নিহাল ভারী গলায় বলল, কোট খোলো। মাহিরা দ্বিধাবোধ নিয়ে এগিয়ে এলো। উল্টো দিকে নজর তাক করে নিহাল শরীর থেকে কোট খুলতে লাগলো। অপলক দৃষ্টিতে মাহিরাকে দেখতে ব্যস্ত নিহাল। মাহিরা নামক এত সুন্দর ফুলকে সে তাড়াহুড়ো করে কষ্ট দিয়ে কাছে পেতে চায় না। কালকের ব্যবহারের জন্য সে অনুতপ্ত। মাহিরা টাই খুলে সরিয়ে আসতে নিলে নিহাল কাছে টেনে নিল তাকে। মাহিরা দৃষ্টি নত। নিহাল মাহিরার গাল স্পর্শ করে সরস্বরে বলল, আই ডোন্ট নো, তোমার মধ্যে এমন কি রয়েছে যেটা আমি অন্য মেয়েদের মধ্যে দেখি না। মাহিরা তৎক্ষণাৎ মনে মনে একটা কথা আওড়াতে লাগলো, তবে সেটা সম্পূর্ণ করার পূর্বেও থামল। নিহালের স্পর্শে কাতর হয়ে গেল। ঘাড়ে হাত রেখে গালে আলতো চুম্বন করে নাক ঘষতে লাগলো। মাহিরা চোখ আগেই বন্ধ করে রেখেছে। নিহাল তার ঠোঁটের কাছে আসতে নিলেই সরে এলো দ্রুত। প্রস্থান করলো রুমে। নিহাল গভীর চাউনিতে তাকিয়ে রইল সেকেন্ড কয়েক। মাহিরার পালানোর দৃশ্য তাকে আনন্দিত করছে, তবে এভাবেই তাকে কাছে টেনে নিবে অল্প অল্প করে। তীব্র রোদের ঝাঁজ চোখে পড়তে নিয়াজ নড়ে চড়ে উঠল। আলতো চোখ মেলে মীরাকে জানালার সামনে দেখে উল্টো দিকে ফিরে ঘুমজড়িত গলায় পড়ল, বন্ধ করে দাও জানালা। 11টা বাজে, উঠলে ভালো হয়। স্বরে বলে মীরা চলে গেল। ডাইনিং টেবিলের সামনে এসে ছুরি দিয়ে ফল কাটতে নিলেই সকালের কথা মনে হলো। কাল রাতে ঘুম ভাঙার পর হেঁটে নিয়াজের রুমে আসে। ঘুমন্ত নিয়াজকে দেখে বুকের উপর শোয় তার। সে ইচ্ছে করে শুয়েছিল এবং ওই কথাটি বলেছিল, তবে সে আশাহত ছিল নিয়াজ তাকে সরিয়ে দিবে, কিন্তু তা হয়নি। বরং নিয়াজ তাকে আঁকড়ে ধরে ঘুমিয়েছে। এতেই সে ভীষণ খুশি অনুভব করে। পুরো টেবিল সাজানো শেষে ফের নিয়াজকে ডাকতে গেল। দেখে অলরেডি সে ফ্রেশ হয়ে এসেছে। মীরা কিছু না বলে আগের স্থানে ফিরে এলো। নিয়াজও সেকেন্ড কয়েক পরে এসে চেয়ার টেনে বসলো। নিয়াজকে খাবার বেড়ে দিয়ে খেতে বলল। কাল রাতে ওই প্রসঙ্গে কোনো কথা শুনতে চাই না। ধমকের গলায় মীরাকে থামিয়ে নিয়াজ বলল কথাটা। মীরার দুঃখ অনুভব হয়। সে যতই চাইছে তাদের সম্পর্ক উন্নত করার, ততই অবনতি হচ্ছে। অবশ্য এতে তার দোষ নেই। চুপচাপ নাস্তা সেরে নিয়াজ বেরিয়ে যায় বাইরে। তখনই তেজানের কল এলো। বলো। বাংলাদেশের মেয়ে বাদে দুবাইয়ের মেয়ে কেন সিলেক্ট করলি? ইচ্ছে, সপ্তাহ বাদে চলে যাব। এখানের কোনো বিজনেস আমি স্থানীয় রাখবো না, বন্ধ করে দিয়ে যাব। আরে ক্রেজি হয়েছে কি তোর? কি চাস তুই? শান্তি। এখান থেকে ঝামেলা মুক্তভাবে দুবাই ফিরে যেতে চাই। তোমার যা বিজনেস করার ওইখানে করবে। বাংলাদেশে অবৈধ বিজনেস সব বন্ধ। ফোনটা কেটে বাইক স্টার্ট দিল নিয়াজ। তেজা চল শক্ত করে রাগে ফুসছে। তার হিংস্র আদল দেখে নাসিম কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তবে সে মুখে কিছু বলে না। বাইক চালাতে চালাতে নিয়াজ আজ সকালের ইমেলের কথা ভাবছে, যেটা
নিহাল তাকে পাঠিয়েছিল। বাংলাদেশের অবৈধ কাজ বন্ধ না করলে মাহিরার ক্ষতি করবে, সেটা শারীরিকভাবে হোক বা মানসিক। নিয়াজ ভালোবাসার খাতিরে সব শুনতে প্রস্তুত, তবে সে এটা জানে নিহাল মাহিরার কোনো প্রকার ক্ষতি করার চিন্তা ভাবনাও রাখে না, জাস্ট তাকে থ্রেট দিয়েছে কারণ সে জানে তার দুর্বলতা মাহিরা। তবে সে নিহালের মতোই সৎভাবে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি মাহিরা মিলে